जितने भी पशु थे सब मर गए। तो हम इसी तरह गरीब के गरीब रह गए। हमारे पास क्या रहा, और सर्दी से हमारा माल खत्म। The second coldest inhabitant place in the world. আমরা ঢুকে গেলাম লাদাখ ইউনিয়ন টেরিটরির মধ্যে। কার্গিল যুদ্ধে এই বোফোর্স কামান তার বিশেষ দক্ষতা দেখিয়েছে। উঁচু পাহাড়ের মধ্যে কালো পিচের রাস্তা, যেন এক অনবদ্য রূপকথার গল্প। রাস্তাটা খুবই সংকীর্ণ পাথুরের রাস্তা। এটা NH1 বাইপাস। শর্টকাট হওয়ার জন্য সমস্ত ছোট গাড়িগুলো পাস করছে। ভারতের একদম উত্তরের দুটো ইউনিয়ন টেরিটরির মধ্যে একটা ইউনিয়ন টেরিটরি মানে জম্মু কাশ্মীরকে টাটা জানিয়ে আমরা অপর ইউনিয়ন টেরিটরি লাদাখের উদ্দেশ্যে আজকে যাত্রা শুরু করব। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। গুরেজ ভ্যালিতে দাঁড়িয়ে সকালবেলা দেখো একটা খুব সুন্দর ভিউ। পিছনে হাওয়া খাতুনকে দেখা যাচ্ছে। রোদ উঠেছে আজকে, খুব সুন্দর দিন। এই হাওয়া খাতুন, কিষানগঙ্গা নদী আর গুরেজ ভ্যালিকে টাটা জানিয়ে আজকে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন কার্গিলের উদ্দেশ্যে। তো সবাই মিলে হর হর মহাদেব। अरे वरुण को भी दिखाओ यार, दो जरा। हो गया अरे वरुण बोल यार कुछ। हर हर महादेव, हर हर महादेव। এই মুহূর্তে আমরা আবার কার্গিল যাওয়ার পথে কিন্তু রাজধান পাসে চলে এসেছি। রাজধান পাসের যদি অল্টিটিউড বলা হয় তাহলে কিন্তু প্রায় 8,500 থেকে 9,000 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে রয়েছে। গতকালকে যাওয়ার সময় এই রাজধান পাস করেছিল বরুণ, আর আজকে কিন্তু এই রাজধান পাস করাচ্ছে আমাদের হেভি ড্রাইভার পাপ্পু ভাই। দেখো, রাজধান পাসের একদম টপে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে দূরের পাহাড়ে বেশ কিছু স্নোক্যাপ মাউন্টেন দেখতে পাওয়া যাচ্ছে। এটাই সব থেকে বড় পাওনা। দেখো, কাশ্মীর ঘাটি, এই জন্যই হয়তো কাশ্মীরকে জান্নাতে কাশ্মীর বলা হয়। সব মিলিয়ে যেন একদম সুন্দর অপরূপ সৌন্দর্যের ডালি এখানে সাজিয়ে দিয়েছে প্রকৃতি। যতদূর মনে পড়ে, রাজধান পাসেও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বা নদিয়া মোটরস ভেহিকেলের প্রথম আর্টিগা আমাদের ট্রাভেলার্স ডায়েরির জয় ভারত ফার্স্ট টাইম ট্রাভেল করছে। আর্লি মর্নিং গুরেজ থেকে বেরিয়ে এসেছে, ব্রেকফাস্ট করা হয়নি। এবার সেই জন্য ব্রেকফাস্ট তো কিছু করতে হবে। রাজধান পাসটা আমরা পার করে এসে এখন যে জায়গাটা দাঁড়াচ্ছি সেটা হচ্ছে পেটকোট ট্রাকবাল। এই পেটকোট ট্রাকবালের এখানে পীর বাবা হোটেলে আমরা ব্রেকফাস্টটা ছেড়ে নেব। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি 6টা ব্ল্যাক টি আর 6টা বাটার টোস্ট, কারণ ম্যাক্সিমাম লোকজনের কিন্তু পৈতৃক সমাচার ভালো নেই। কারণ রিজুরও পৈতৃক সমাচার ভালো নেই, আমার ক্যামেরাম্যান পরম মিত্র বরুণেরও পৈতৃক সমাচার খুবই খারাপ। বাপনও বলছে যে তার মানে থুতু কাটছে, একটা অ্যাসিডিটি প্রবলেম রয়েছে, জন্য আমরা আজকের দিনটা হালকা খেয়েই কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখো, গান্দারবালটা ক্রস করে আসার পরে কিন্তু কিছুটা চলে আসার পর এই বাঁদিকের যে রাস্তাটা টার্ন নিলাম, এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সোনমার্গের দিকে। আর দেখতে পাচ্ছ যে রাস্তার প্রতিটা জায়গায় গুরুত্বপূর্ণ মোড়ে হোক বা এন্টায়ার রোড ধরে হোক, CRPF, BSF বা SSB সবাই কিন্তু সবসময় প্রোটেকশন দিয়েই যাচ্ছে সাধারণ জম্মু কাশ্মীরবাসীকে এবং সকল ট্যুরিস্টদেরকে। আর যে রাস্তাটা আমরা উঠলাম এটা কিন্তু হচ্ছে NH1 মানে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1, যেটা শ্রীনগর থেকে লেকে কানেক্ট করেছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা গুন্ত বাজারটা ক্রস করলাম। ক্রস করার পরে বানতালের দিকে যেতে গিয়ে মানে সোনমার্গের কিছুটা কাছে আমরা চলে এসেছি, আরও একটু কাছে, এখনও দূরত্ব আছে। এই বানতালের কাছে যেতে গিয়েই চোখে পড়ছে কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন। অল্প অল্প হলেও বরফ রয়েছে আর এনভায়রনমেন্ট চেঞ্জ করতে শুরু হয়ে গেছে। মানে অদ্ভুত এক পরিবেশ। রাস্তার দুদিকের সৌন্দর্য যেন ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগছে। হ্যাঁ, তবে একটু ট্রাফিক রয়েছে, অমরনাথ যাত্রার জন্য একটু ট্রাফিক রয়ে গেছে। দেখো, উপরের ক্লিয়ার স্কাই, একবারে পেজা তুলোর মতন মেঘ, রৌদ্র করজ্জ্বল দিন, তার মধ্যে সবুজ মাউন্টেন। অনবদ্যে এক কথায় ওই যে বললাম, আমার কাব্য আসে না। যদি কাব্য আসতো তাহলে হয়তো কবিতা লিখতে পারতাম। দেখো, আমরা সোনমার্গে চলে এসেছি। সামনে বোর্ড দেখতে পাচ্ছ NH1-এর। এখান থেকে লে 349 কিলোমিটার, কার্গিল 123, দ্রাস 66, ঘুমরি এখান থেকে 27, বালতাল হচ্ছে 19 কিলোমিটার, আর সোনমার্গের মেন যে ঘাঁটি সেটা এখান থেকে 4 কিলোমিটার। মানে আমরা সোনমার্গের খুব কাছাকাছিই চলে এসেছি। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ যে গাছ রয়েছে
আর যে টিনের চালগুলো রয়েছে, উপরে যে মানে স্নো ক্যাপ মাউন্টেন রয়েছে, এই জায়গাটাই কিন্তু হচ্ছে সোনমার্গ বা সোনামার্গ। অ্যাকচুয়ালি সোনামার্গটাই বলা উচিত, কারণ এই সোনামার্গটাই অপভ্রংশিত হয়ে সোনমার্গে এসে পৌঁছেছে। আর এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,960 ফুট উপরে আছি। আর দেখো এই যে ব্রিজ রয়েছে, আর ব্রিজের পাশ দিয়ে যেটা বয়ে চলেছে সেটা হচ্ছে সিন্ধু নদ। সিন্ধু নদের ধারেই হচ্ছে এই সোনমার্গ। আমাদের গন্তব্য যেহেতু কার্গিল, নাইট স্টে আমরা কার্গিলে করব, বালতাল বেস ক্যাম্প আমাদেরকে 3টের মধ্যে পাস করতে হবে। সেই জন্যে আমরা কিন্তু আর এখানে দাঁড়ালাম না, আমরা চললাম কার্গিলের উদ্দেশ্যে। কার্গিল এখান থেকে আর 115 কিলোমিটার আছে। আর ডান দিকে যে জায়গাটা কেটে গেল নিচের রাস্তা দিয়ে, আমি দেখাতে পারিনি, ওখানে ভিডিও করার পারমিশন ছিল না, ওটা কিন্তু হচ্ছে অমরনাথ কেভে যাওয়ার রাস্তা। সোনমার্গের পর থেকে কার্গিল যাওয়ার জন্য যে NH1-এর রোড ছিল, মেন রোডটার পাশ দিয়ে, এটা হচ্ছে শর্টকাট রোড। এই রোডটার একবার ভিউটা একবার নাও, দেখো এখানে কংক্রিটের ঢালাই করা হয়েছে, ঢালাইয়ের পর তার উপরে ব্লক দেওয়া হয়েছে। রাস্তাটা খুবই সংকীর্ণ পাথুরের রাস্তা। এটা NH1 বাইপাস, শর্টকাট হওয়ার জন্য সমস্ত ছোটো গাড়িগুলো পাস করছে। আর প্রচণ্ড ন্যারো রোড, রোডের কন্ডিশন খুব একটা খারাপ নয়, মোটামুটি আছে, কারণ সিমেন্টের কংক্রিট করার উপরে ব্লক দিয়ে রাস্তাটা বানানো। আর পাহাড়গুলো দেখো, আস্তে আস্তে যত উপরে যাচ্ছি এখানে কিন্তু গ্রিন মাউন্টেনের সংখ্যা কমতে শুরু করেছে, কারণ আমরা জানি লাদাখ হচ্ছে একটা রুক্ষ পাহাড়ের মধ্যে পড়ে, তার আলাদা একটা সৌন্দর্য আছে। আর এই জায়গা থেকেই কিন্তু আমাদের আগের যে এপিসোড জান্নাতে কাশ্মীর, সেটা শেষ হয়ে গেছে। আর এখান থেকে শুরু হচ্ছে চলো যাই লে লাদাখ সিরিজ। দেখো রোড ট্রিপের সময় লে লাদাখে ওয়াটার ক্রসিং পড়ে, আমরা কিন্তু আমাদের যাত্রাপথের এটা 3 নম্বর ওয়াটার ক্রসিং পেলাম। আর এটা কভার করলাম কারণ হচ্ছে এটা কিন্তু সবথেকে বড় ওয়াটার ক্রসিং ছিল। বলতে বলতে আর একটা ছোটো ওয়াটার ক্রসিংও চলে এসছে। এই ছোটো ওয়াটার ক্রসিং আমরা ক্রস করে গেলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জজিলা 0 পয়েন্টে। হ্যাঁ, জজিলা আমরা ক্রস করতে পারিনি, কারণ হচ্ছে আমরা যে শর্টকাটটা নিয়েছি সেই শর্টকাটটা কিন্তু জজিলাকে বাইপাস করেছে। ওই শর্টকাট দিয়ে আসার জন্য NH1-এর জজিলাটা আমরা আমাদের ভুলবশত, বা একজন লোকাল ড্রাইভার ছিল তাকে জিজ্ঞাসা করাতে সে বললো এটা শর্টকাট, সেই জন্য আমরা ধরলাম। সেই কারণে আমরা জজিলা আর ক্রস করতে পারিনি। এখানে একটা কথা বলে রাখা উচিত, যেটা হচ্ছে জজিলা, লা শব্দের অর্থ কিন্তু পাস। আমরা সবসময় বলে রাখি জজিলা পাস, এই কথাটা ভুল। আইদার তোমরা বলো জজি পাস অথবা জজিলা। আর এখানটা আমরা একটু হল্ট নিয়েছি, কারণ আমরা এখানটাতে একটু দুপুরে কিছুমিছু খাবার খেয়ে, পুরো লাঞ্চ করছি না, কাওয়া আর ম্যাগি এইসবগুলো আমরা খাবো। খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের গন্তব্য। ফার্স্টে যাব আমরা হচ্ছে দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখতে, দেন ওখান থেকে কার্গিলে আমাদের হোটেলে। আর 1 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সোনাং ওয়াংচুকের দেশে, মানে 3 ইডিয়েট সিনেমায় সেই ফুংসুক ওয়াংরুর দেশে। চলো ঝটপট করে কাওয়া আর ম্যাগিটা খেয়ে চলে যাই সোনাং ওয়াংচুকের দেশের উদ্দেশ্যে। রাস্তাটা যেটা হচ্ছে জজিলা 0 পয়েন্টের পর থেকে আমরা যখন এগোতে শুরু করলাম, রাস্তাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, মানে রাস্তা বলা ভুল, ভিউ সম্পূর্ণভাবে পাল্টে গেল। দেখো ডান দিকে সামনে সব জায়গাতেই কিন্তু একটা রুক্ষ পাহাড়, আর সবুজ সবুজ ঘাস আছে অল্প বিস্তর, কিন্তু কোনো উঁচু ট্রি লাইন এখানে আর দেখা যাচ্ছে না। এই হচ্ছে লাদাখের বিউটি, উঁচু উঁচু পাহাড়ের মধ্যে কালো পিচের রাস্তা, যেন এক অনবদ্য রূপকথার গল্প। তার উপরে নীল আকাশ, ভেজা তুলোর মতন মেঘ, সুন্দর দিন, বেশ ভালোই লাগছে। কিন্তু পরিবেশটা এনজয় করো, এই পরিবেশটা আমরা করছি, তোমরা সবাই আমাদের সঙ্গে এনজয় করো লাদাখ যাওয়ার রাস্তাটা। এখান থেকে মাটিয়ান আর 7 কিলোমিটার দূরে আছে। মাটিয়ান থেকেই এন্ট্রি নিয়ে আমরা ঢুকে যাব হচ্ছে লাদাখ ইউনিয়ন টেরিটরিতে। আমরা এখন এই মুহূর্তে মিনা ব্রিজ 2 ক্রস করে ঢুকে যাচ্ছি লাদাখ ইউনিয়ন টেরিটরি। গুড বাই জান্নাতে কাশ্মীর। কাশ্মীর ইউনিয়ন টেরিটরিকে ছেড়ে দিয়ে আমরা ঢুকে গেলাম লাদাখ
ইউনিয়ন টেরিটরির মধ্যে। हर हर महादेव। হর হর মহাদেব। ইয়েস, উই আর ইন লাদাখ। আমাদের জয় ভারত এক্সপ্রেস বা আমাদের আর্টিগা কিন্তু লাদাখে এবার পারফর্ম করা শুরু করলো। জম্মু কাশ্মীর ছেড়ে দিয়েছে, এবার লাদাখের মাটিতে ছুটছে জয় ভারত। হ্যাঁ, জয় ভারত নামটা শুনতে একটু অবাক লাগে, কিন্তু এই নামটা দিয়েছে আমাদের এক দিদি পায়েলদি অতি ভালোবেসে আমাদের এই আর্টিগার নামটা দিয়েছে জয় ভারত। সেই থেকে এটার নাম দেওয়া হয়েছে জয় ভারত এক্সপ্রেস। বন্দে ভারত লাইনে ছোটে আর জয় ভারত রাস্তায় ছোটে। লাদাখে প্রথম আমরা আমাদের গাড়ি আর্টিগাতে ফুল ট্যাঙ্ক করব ডিজেলের। বর্তমানে লাদাখের ডিজেলের রেট সেটা হচ্ছে 85 টাকা 51 পয়সা পার লিটার। এইটা হচ্ছে ডিজেলের রেট। আর এই পাশে হচ্ছে পেট্রোলের রেট আছে। পেট্রোলের রেট হচ্ছে 100 টাকা পার লিটার। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. ওয়েলকাম টু লাদাখ। হ্যাঁ, ঠিকই ধরেছ। এখন এই সময় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দ্রাস রিভার বা সিংহ রিভারের পাশে 10,800 ফুট উপরে ইউনিয়ন টেরিটরির কার্গিল ডিস্ট্রিক্টের দ্রাস টাউনে। আর দেখো আমার পিছনে বোর্ড লেখাই রয়েছে দ্য সেকেন্ড কোল্ডেস্ট ইনহেবিটেন্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। মানে রাশিয়ার ভ্লাদিভস্টকের পরেই কিন্তু সর্ব ঠান্ডা মানে শীতলতম জনবসতি হচ্ছে এই দ্রাস টাউন। আর আমি এই দ্রাস টাউনেই এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এগিয়ে যাব কার্গিল ওয়ার মেমোরিয়াল, দেন কার্গিল টাউনে। আমি এখানে বেশ কিছু স্থানীয় লোকরা আছে, আমি তাদের কাছ থেকে শুনে নেব যে ঠান্ডা পড়লে ঠান্ডা কেমন থাকে বা বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এ এই মুহূর্তে দ্রাসের কি অবস্থা। यहाँ पे सर्दी के मौसम में हालत कैसा है? बहुत सर्दी होती है। पशु लेकर जम्मू से आए सर, हमारे जितने भी पशु थे सब मर गए। तो हम इसी तरह गरीब के गरीब रह गए। हमारे पास क्या रहा, और सर्दी से हमारा माल खत्म। तो रहा ही कुछ नहीं, 4 बकरियां रह गई। अभी आपको जम्मू जाना है महीने के हम बाद। तो सर्दियों में जम्मू चले जाते हैं हमारे मगर पास हाँ, तो अब तो मई में हम यहाँ जब पहुंचे थे तो वो सर्दी थी, आज तो गर्मी है। अच्छा, वैसे तो हम यहाँ सर्दियों में रहते नहीं, यहाँ वापस लौट जाते हैं जम्मू में। हम जम्मू के रहने वाले, डिस्ट्रिक्ट कराची के रहने वाले ऐसे। टेम्परेचर तो बहुत होता है मगर क्या करना पड़ता है, माइनस में चले जाओ। माइनस में चले जाता है। हमारे पास तो टेंट होता है, मकान नहीं है, कुछ नहीं है। वो तकरीबन कितना होता है माइनस में? माइनस में तो बहुत होता है यार, 30-40 से ज्यादा होता है। भेड़ बकरी बहुत नुकसान हो जाते हैं इसमें। तो आप ये धंधा है गरीबी का, तो चलते फिरते रहते हमारा लोग हैं। गरीबी का धंधा है। तो उस टाइम में कुछ खाना वगैरह कैसे करते हो? आप तो ही रहते हो। जनाब क्या है हमारे पास, किसी होता वक्त है, हम 2 जनाब, दिन जवाब भूखे होता है। रहते हैं। हमारे यहाँ खाना नहीं, हम कब पका सकते हैं। हमारे पास लकड़ी नहीं होती है, हमारे पास तेल नहीं है, कुछ नहीं है। मगर अब 3 दिन तक हम आके कशी, हमारे बच्चे हम दे लेते हैं। चलते रहते जो काम है, जो भगवान ने दिया है तो वो सब अच्छा है यार, सब शुक्र है उसका। ठीक है, अल्लाह का शुक्र। और क्या। 26শে জুলাই 1999 ভারতের ইতিহাসে আর একটা অন্যতম সুখময় দিন। হ্যাঁ, কেন বললাম? এই 26শে জুলাই 1999 সালে ভারতীয় সেনা কিন্তু টাইগার হিলকে দখলমুক্ত করেছিল পাকিস্তানি সৈন্যদের হাত দিয়ে। আর যে যুদ্ধটার কথা বলছি সেই যুদ্ধটা কিন্তু হচ্ছে কার্গিল যুদ্ধ। আর সেখানে আমাদের ভারত মাতার অনেক বীর সন্তানরা মারা গেছে বা শহীদ হয়েছেন। তাদেরই উদ্দেশ্যে বা তাদের আত্মবলিদানের উদ্দেশ্যে দ্রাসে তৈরি করা হয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর আমরা এখন সেই কার্গিল ওয়ার মেমোরিয়ালটাই ভিজিট করতে যাব। ভিজিট করার আগে আমরা একটা ছোট করে বলে দিই যে কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে আমরা কি দেখব। কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে আমরা সেনোপাত দেখতে পারবো, MiG-21 দেখতে পারবো, বোফোর্স কামান দেখতে পারবো, বীরভূমি অবশ্যই দেখব, যেখানে ভারত মাতার বীর সুপুত্ররা চিরনিদ্রায় শায়িত আছে। তাদেরকে আমরা সেখানে যাব, তাদের প্রতি আমাদের অন্তরের ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদন করব। এছাড়া ওখানে অডিও ভিজুয়াল একটা রুম আছে, সেটাও আমরা দেখতে পারবো। আরো অনেক কিছু দেখার জিনিস আছে, সবকিছুই আমরা দেখব। তো চলো সময় নষ্ট না করে আমরা ঢুকে যাই কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে। এই ওয়ার মেমোরিয়ালের ভেতরে আসার আগে বেশ কিছু প্রসিডিওর আছে, যেমন হচ্ছে প্রত্যেককে আই কার্ড সাথে করে আনতে হবে। সেটা ড্রাইভিং লাইসেন্স হোক বা আধার কার্ড হোক বা আদার্স কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ফটো আইডি কার্ডই হোক, চলে যাবে। তবে এখানে কোনো পার্টস আনা যাবে না সাথে করে, আর শুজ পরে আসতে হবে, চপ্পল বা চটি অ্যালাউ নয়।
এর ভেতরে মেনটেনেন্স চলার জন্য বেশ কিছু জায়গায় এখন যাওয়া যাবে না। তাও দেখো যেটুকু পারবো তোমাদেরকে দেখাচ্ছি। এই সেই কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেখানে কার্গিলের বীর শহীদদের জন্য এটা তৈরি করা হয় 2000 সালে, আর জনগণের জন্য খুলে দেওয়া হয় 2000 সালে। চলো আমরা সেই ভারত মাতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এইখানে দাঁড়িয়ে এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে। ঢুকতেই দেখো প্রথমে পড়বে এই রাস্তার দুধারেই দেখো ভারতের তিরঙ্গা একদম সুন্দরভাবে উঠছে, যেটা নাকি একটা আলাদা দেশাত্মবোধ বা ইন্ডিয়ান জাতীয়তাবোধের সৃষ্টি করে। আর তার পাশে রয়েছে, আর রাস্তার দুপাশে বেশ কিছু মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। এই মূর্তিগুলো হলো যারা কার্গিল যুদ্ধে যে বীর সন্তানরা ভারত মাতার জন্য শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের একটা করে অবয়ব বানানো হয়েছে এবং তারা পরবর্তীতে কোন কোন পদকে ভূষিত হয়েছে, যেমন কেউ বীর চক্র, কেউ মরণোত্তর পরমবীর চক্র, এই সমস্ত রকম যারা অ্যাওয়ার্ড পেয়েছে এবং কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেই সমস্ত কিছু তাদের মূর্তির তলায় দিয়ে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে ঢুকতেই বাঁহাতে পড়বে ভারতীয় মিগ বিমান। এই মিগ বিমান কিন্তু কার্গিল যুদ্ধে বিশেষ ভূমিকা অর্জন করেছিল। এই মিগ বিমানের সাহায্যে ভারতীয় বিমান বাহিনী কিন্তু ভারতীয় যে স্থলসেনা বা ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করেছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই টাইগার হিলকে পাকিস্তানিদের হাত থেকে দখলমুক্ত করার জন্য। এই দেখো দূরে দেখো সাদা রঙের ভেতরে চারতারা আঁকা, এটা হচ্ছে পাকিস্তানি বাংকারের ছাদ, যেটা টাইগার হিল থেকে জয় করে এখানে রেখে দেওয়া হয়েছে তার স্মৃতি হিসেবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোফোর্স কামান। কার্গিল যুদ্ধে এই বোফোর্স কামান তার বিশেষ দক্ষতা দেখিয়েছে এবং এই বোফোর্স কামানের জন্যই লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ান আর্মি এই কামান নিয়ে উঠতে পেরেছিল সেই টাইগার হিলের মতন দুর্গম জায়গায়। আর সেই সময়তে কী হয়েছিল, লোকাল যারা ছিল, স্থানীয় যারা ছিল, ভারতীয় যারা ছিল, প্রত্যেকেই তাদের সবজি আনাজ সমস্ত কিছু বিক্রি করে ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দিয়েছিল এই বোফোর্সের কামানের গুলি বা গোলা কেনার জন্য। একদম সোজা পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিজয় স্তম্ভ বা অপারেশন বিজয়ে যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো একটা স্মৃতিসৌধ। আমাদের এই অতি প্রিয় তিরঙ্গার আন বান শান আর মান সম্মান রক্ষা করার জন্য কার্গিল শহীদদের উদ্দেশ্যে বানানো হয়েছে এই বীরভূমি। আমার পেছনে যে জায়গাটা দেখছেন সেই জায়গাটাতে কার্গিল শহীদ বা ভারত মাতার বীর সন্তানদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আমি ট্রাভেলার্স ডায়েরির প্রত্যেকটা টিম মেম্বারের পক্ষ থেকে এই বীর শহীদদের জানাই আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য, জানাই স্যালুট তাদের আত্মত্যাগকে। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য, আজকে রাত্রের অস্থায়ী ঠিকানা আমাদের হোটেলের দিকে। ফাইনালি 13 ঘন্টা জার্নি শেষ করে প্রায় 314 কিলোমিটার রান করে আমরা গুরেজ থেকে এসে পৌঁছালাম কার্গিলে। কার্গিলে আমাদের আজকের রাতের ঠিকানা হলো নিউ ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। হ্যাঁ, আমরা আজকের রাত্রিটা এখানেই স্টে করছি। এই পর্বে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল জানো কি করতে হবে, ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওকে, টাটা।